পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতা নিশ্চিত করতে মাওয়ায় প্রথমবারের মতো ৭০ জন সচিবের বৈঠক। আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারিতে শুরু হতে পারে পদ্মা সেতুর মূল পাইলিং কাজ, প্রকল্প এলাকা পরিদর্শন শেষে জানালেন মন্ত্রিপরিষদ সচিব। বাস্তবায়নটাকে দ্রুত করবার জন্য বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের সহযোগিতার প্রয়োজন আছে। যখন এই প্রকল্প বাস্তবায়ন শেষ হবে, বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি এর সুফল পাবে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পলাতক অপরাধীদের দেশে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর সরকার, সব দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না থাকায় নেওয়া হচ্ছে বিকল্প পন্থা, কূটনীতিক তৎপরতা জোরদারের তাগিদ বিশেষজ্ঞদের। রাজধানীর গুলশানে ১৬ বছরের কিশোরের বেপরোয়া ড্রাইভিংয়ে ৩ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় এখনো হয়নি মামলা। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা খোদ গুলশান থানা পুলিশের। আন্তর্জাতিক বাজারে কমলেও আপাতত দেশে জ্বালানি তেলের দাম কমছে না, আবারও জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। প্রসারিত করা হচ্ছে নবায়নযোগ্য বিদ্যুৎ খাতকে। বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আলাদা কমিশন গঠনের সিদ্ধান্ত স্বাধীনতায় হস্তক্ষেপ, বলছেন কমিটির সদস্যরা। স্বচ্ছতা নিশ্চিত করতে হবে সরকারকেই মত শিক্ষাবিদদের। এবং আরাধ্য দেবীকে বরণ করে নিতে চলছে ভিন্ন আঙ্গিকে পূজা মণ্ডপ তৈরি ও মঞ্চ সজ্জার কাজ। নিরাপত্তায় চট্টগ্রাম, কক্সবাজার ও ৩ পার্বত্য জেলায় কাল থেকে নামছে বিজিবি। পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতা নিশ্চিত করতে একসঙ্গে ৭০ জন সচিব বৈঠক করলেন মাওয়ার প্রকল্প এলাকায়। একসঙ্গে ঘুরেও দেখলেন কাজের অগ্রগতি। বৈঠক শেষে আগামী ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারিতে পদ্মা সেতুর মূল পাইলিং কাজ শুরু হতে পারে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। ২০১৮ সালের নভেম্বরে নির্ধারিত সময়ের আগেই সেতুর সম্পূর্ণ কাজ শেষ হবে বলেও আশার বাণী শোনালেন তিনি। একসময় এই ভিডিও চিত্র ছিল শুধুমাত্র কল্পনারই প্রতিরূপ। সেই কল্পনা এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে বাস্তবে। দৃশ্যমান হচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষের বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর অবকাঠামোগত উন্নয়ন। বহুমুখী এই সেতুর নির্মাণ কাজের সার্বিক বিষয় পর্যবেক্ষণে শনিবার সকালে মাওয়ার পদ্মা তীরে বৈঠকে বসেন সচিবরা। প্রথমবারের মতো ঢাকার বাইরে বসা এই সভায় যোগ দেন একসঙ্গে ৭০ জন সচিব। পরে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। সভায় পদ্মা সেতু বাস্তবায়নে সব মন্ত্রণালয়ের সমন্বিত সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি। এটা যদিও সেতু বিভাগ বাস্তবায়ন করছে, এইটার বাস্তবায়নটাকে দ্রুত করবার জন্য বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের সহযোগিতার প্রয়োজন আছে। এবং যখন এই প্রকল্প বাস্তবায়ন শেষ হবে, কমপ্লিট হবে, তখন এটার সুফল কিন্তু কেবল যে যোগাযোগ খাত পাবে তা কিন্তু নয়, সামগ্রিক অর্থনীতি, বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি এর সুফল পাবে। ডিসেম্বরের শেষ নাগাদ পদ্মা সেতুর মূল পাইলিং এর কাজ শুরু হবে বলে জানানো হয় ব্রিফিং এ। নির্ধারিত সময়ের আগেই সেতুর কাজ শেষ হবে বলেও সাংবাদিকদের সামনে আশাবাদ ব্যক্ত করেন মোশাররফ হোসেন ভূঁইয়া। কাজ কিন্তু দ্রুত বাস্তবায়িত হচ্ছে এবং 18 সনে নভেম্বরের মধ্যে শেষ করার কথা। তবে তারা চেষ্টা করবেন, যদি সম্ভব হয়, যদি পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকে, হয়তো তার আগেই শেষ করার চেষ্টা করবেন। এই ধরনের বড় প্রজেক্ট, কমপ্লিকেটেড প্রজেক্ট, এটা দ্রুত করতে চাই, বাট নট এট দি কস্ট অফ কোয়ালিটি, নট এট দি কস্ট অফ সেফটি। আনুষ্ঠানিক ব্রিফিং শেষে সচিবরা পদ্মা সেতুর কাজের বর্তমান অবস্থা পরিদর্শন করতে প্রকল্প এলাকায় যান। তারা পদ্মা পাড়ে চলা বিশাল কর্মযজ্ঞ ঘুরে দেখেন। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এখন পর্যন্ত এই সেতুর কাজের অগ্রগতি হয়েছে 25%। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। শুধু নূর হোসেন নয়, পলাতক সব অপরাধীকেই দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। তবে অনেক দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না থাকায় বিকল্প উপায়ে কাজ করতে হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি কূটনীতিক তৎপরতা জোরদার করা গেলে অপরাধীদের দেশে ফিরিয়ে আনা সম্ভব। এহসান জুয়েলের রিপোর্ট। ৮ জুলাই সিলেটে শিশু রাজনকে হত্যার পর সৌদি আরবে পালিয়ে যায় প্রধান আসামি কামরুল। ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।
কিন্তু সৌদি সরকারের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না থাকায় কামরুলকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অনিশ্চয়তা ছিল। যদিও সরকার ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে গত বৃহস্পতিবার ঢাকায় ফিরিয়ে আনে কামরুলকে। একদিন পরে আসে আরো একটি সুখবর। আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে তাকে দেশে পাঠানোর নির্দেশ দেন ভারতের আদালত। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারত, থাইল্যান্ড, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি থাকলেও অন্য দেশ থেকে অপরাধীদের ফিরিয়ে আনতে বিকল্প উপায়ে কাজ করতে হয় সরকারকে। অন্যান্য যেসব বাংলাদেশে চিহ্নিত সন্ত্রাসী বিদেশে আছেন, অতীতে ফেরত আসার নজির আছে এবং আমাদের সব দেশের সাথে বন্দি বিনিময় চুক্তি নেই, এটা সত্য। সৌদি আরবের সাথেও নেই, কিন্তু এই বন্দি বিনিময় চুক্তি না থাকলেও কিন্তু ফেরত আনা যায়। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও যদি চিন্তা করেন, বঙ্গবন্ধুর হত্যা মামলার আসামিকে ফেরত নিয়ে এসে এখানে ফাঁসিও কার্যকর করা হয়েছে। তো এগুলির অল্টারনেটিভ টুলস অ্যাভেলেবল আছে আমাদের কাছে। এগুলি জাস্ট মাঝে মাঝে কিছুটা সময় লাগে, কিছু জটিলতা থাকে, কিছু আইনানুগ বিষয় থাকে। বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট দেশগুলোর আভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া এক্ষেত্রে বাধা হয়ে উঠতে পারে। তাই প্রয়োজন শক্ত কূটনীতিক তৎপরতা। এক্ষেত্রে আইনি সংস্থা যেমন তৎপর থাকেন, কূটনৈতিক তৎপরতাটাও আছে। আরও একটা বিষয় কিন্তু এর সাথে সংশ্লিষ্ট আছে, সেটা হচ্ছে যে দেশ থেকে যাদেরকে আমরা অপরাধী মনে করছি তাদেরকে আনা হয়, সেই দেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ারও কিন্তু একটা ব্যাপার আছে। অপরাধীদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা গেলে দেশে অপরাধ করে পালিয়ে যাওয়ার প্রবণতা কমে আসবে বলে মত বিশেষজ্ঞদের। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেছেন, দেশের উন্নয়নে যাদের গাত্রদাহ হয় তারাই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিভিন্ন অর্জনের সংবাদচিত্র নিয়ে যুবলীগ আয়োজিত এক প্রদর্শনী উদ্বোধন করে তিনি একথা বলেন। এ সময় ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। স্বাধীনতা অনুসরণে 14 ডিসেম্বর থেকে যারা এই দেশের সেরা সন্তানগুলিকে হত্যা করে এই দেশকে মেধা শূন্য করার চিন্তা করেছিলেন, আজকে তাদের গাত্র দেওয়া হওয়া স্বাভাবিক। আজকে তারা এই যে শেখ হাসিনার এই অর্জনগুলিকে বানচাল করতে, যে কোনো ষড়যন্ত্র করতে তারা তৎপর। এই ব্যাপারে আমাদের আশ্চর্যান্বিত হওয়ার কোনো কারণ নাই। তারা যখন আবার নতুন উদ্যমে বিদেশিদের হত্যা করে আন্তর্জাতিকভাবে আলোড়ন সৃষ্টি করতে চাইবেন, এইটাই তো স্বাভাবিক। মামলার ভয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে গেছেন এবং দেশে কবে আসবেন তা নিয়ে বিএনপি নেতারা দুশ্চিন্তায় আছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করেছেন, বেগম জিয়া লন্ডনে বসে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তারা বক্তব্য রাখেন। বেগম খালেদা জিয়া নিশ্চিতভাবে লন্ডনে বসে একটি নতুন ষড়যন্ত্রের জাল বুনছেন। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তারেক রহমানের যে সংযোগ, তাদের সাথেও গোপনে বৈঠক সেখানে করা হয়েছে বলে আমরা শুনেছি। সুতরাং তাদের রাজনীতিটাই হচ্ছে ষড়যন্ত্র। বিদেশে অবস্থান করছেন মামলার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে। চ্যারিটেবল ট্রাস্ট মামলা শেষ পর্যায়ে, আরেকটি মামলা দ্রুততম সময়ের মধ্যেই শেষ হবে। তিনি কবে আসবেন, আদৌ আসবেন কিনা তাদের নেতারা জানেন না, বলতেও পারবেন না। তাদের মধ্যে সেই বিষণ্ণতার ছাপ। সুন্দরবনের ধ্বংস করার মতো কোনো কাজ মাননীয় প্রধানমন্ত্রী করবেন এটা নিশ্চিন্ত থাকতে পারেন। আপনারা তো ইস্যু খোঁজেন, এই সমস্ত পরিকল্পনা দেখে, অভিযাত্রা মিছিল দেখে, কথাবার্তা দেখে মনে হয় মায়ের চাইতে মাসির দরদ বেশি। ধ্বংস হয়ে যাবে সুন্দরবনের জীববৈচিত্র্য রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে। এটা তো কোনো অবস্থাতেই কেউ বকেও চিন্তা করতে পারে না। আওয়ামী লীগের গণতান্ত্রিক বিশ্বাসের সঙ্গে বিএনপির গণতান্ত্রিক বিশ্বাসের মিল নেই দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ জনগণের স্বার্থে নয়, রাজনীতি করে নিজেদের স্বার্থে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। ক্ষমতা আমাদেরকে এত বেশি আকৃষ্ট করে না যে যেন তেন প্রকারের ক্ষমতায় যেতে হবে। ক্ষমতা আমাদের এত আকৃষ্ট করে না যে সামরিক স্বৈর শাসনের সঙ্গে আঘাত করতে হবে। ক্ষমতা আমাদের এত আকৃষ্ট করে না যে ফতোয়ার চুক্তি করতে হবে। আমরা যথার্থ গণতন্ত্র চাই, যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেছি, যে গণতন্ত্রের জন্য স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আমার ভাই বোনরা জীবন দিয়েছে, সেই গণতন্ত্র চাই। চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল 8:45 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। 21 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে মির্জা ফখরুলের। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, রুটিন চেক আপের জন্যই সিঙ্গাপুর যাচ্ছেন। এর আগে মির্জা ফখরুল জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য গত 26 জুলাই সিঙ্গাপুর যান। সেখান থেকে যান যুক্তরাষ্ট্রে। সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে 1.5 মাসের বেশি সময় অবস্থান শেষে গত 21 সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি। প্রতি মাসে একবার করে আমাকে রক্ত পরীক্ষা করাতে হবে, যেটা আমার খুব বেশি প্রয়োজন, এবং 6 মাস পরে ডাক্তাররা সেই পরীক্ষার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন। সেই কারণে আমার এই রুটিন চেক আপের জন্য আমাকে আজকে সিঙ্গাপুর যেতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও আপাতত দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ভবিষ্যতের বিদ্যুতের চাহিদা বিবেচনায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি নবায়নযোগ্য বিদ্যুৎ খাতকে আরও প্রসারিত করা হচ্ছে। আগামীতে শুধু গ্যাসের উপর নির্ভর করে বিদ্যুতের চাহিদা মোকাবেলা সম্ভব নয়, তাই কয়লার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের কাজে গতি আনতে এরই মধ্যে নবায়নযোগ্য বিদ্যুৎ ও কয়লা নামে আলাদা বিভাগ গঠন করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। আমরা আমাদের বেস রোডে যাচ্ছি, কয়লা পাওয়ার প্ল্যান্টে আমরা আমাদের রিনিউয়েবল এনার্জির আকারটা বড় করছি। আমরা সোলারে বড় বড় প্ল্যান্টের মধ্যে চলে গেছি। আমরা পেট্রোলের মানটাকে বাড়িয়ে দিতে চাই। যারা এখানে প্রডিউস করেন তাদের সাথে আমরা আলোচনার ভিত্তিতে কিভাবে এটাকে কতদিনের মধ্যে তারা ক্যাটারিং সিস্টেম তৈরি করে তারা এই মানটাকে বাড়াতে পারে, সেই জায়গায় আমরা যেতে চাই। রিজনাল পাওয়ারে বেশি জোর দিয়েছে। 3000 ছিল মেগাওয়াট, আমরা চাচ্ছি যে এখানে 6 থেকে 7000 মেগাওয়াট নেওয়া যায় কিনা। তার মানে কি, এই যে যদি রিজনালে যাই, আমি এই রিজনগুলিতে যদি আমরা হার্নেস করি পাওয়ারে, তাহলে আমার এই ইনফ্রাস্ট্রাকচারে বিশাল কস্ট যেটা লাগবে এগুলি আমি সরাই নিয়ে আসবো। আমরা এখন যে বেস পাওয়ার লোডটাকে দিচ্ছি, এটা একটা বেস বলতে পারেন ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে আছে। এর থেকে উপরে গেলে পরে আমাদের আরও টেকনোলজি ডেভেলপমেন্ট করতে হবে। আমরা একটা ব্যাপক পরিকল্পনা নিয়েছি, ট্রান্সফরমারগুলো সাবস্টেশনগুলো আন্ডারগ্রাউন্ড চলে যাওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়ে গেছে। 2025 সাল পর্যন্ত একটা পরিকল্পনা নেওয়া হয়েছে আর কি। রাজধানীর গুলশানে বেপরোয়া ড্রাইভিংয়ে 3 জনকে গুরুতর আহত করার ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনার 1 সপ্তাহ পরও গ্রেফতার করা হয়নি কার রেসিং এর নামে শহরের রাস্তায় বেপরোয়া গাড়ি চালনাকারী ফারিজ রহমান নামে সেই কিশোরকে। অভিযোগ আছে, প্রভাবশালী ব্যবসায়ী আর সাবেক এক এমপির ভাতিজা হওয়ার কারণেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা খোদ গুলশান থানা পুলিশের। গুলশান 2-এর এই 74 নম্বর সড়কেই ঘটে সেই দুর্ঘটনা। 16 বছর বয়সী 2 কিশোরের বেপরোয়া গাড়ি চালানোর এক পর্যায়ে তাদের একটি গাড়ি চাপা দেয় কয়েকটি রিকশাকে। এই ঘটনায় মারাত্মক আহত হন এক রিকশা চালক সহ 4 জন। দুর্ঘটনার পর অক্ষত অবস্থায় গাড়ি থেকে বের করা হয় গাড়ি চালক 16 বছর বয়সী কিশোর ফারিজ রহমানকে। খালি অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায়, কয়েকটা না কয়েক গাড়ি মেরে পিচ্ছি ছেড়া বলে মালিকের পোলা। ওই যে দেখতেছেন না স্যাম্পল, গাড়ি এদিক থেকে আইছে, এক গাড়ি ওভারটেক করতে আছে, ওভারটেক করে দিয়ে ওই গাড়ি টান দিছে, ও টান দিছে, রিক্সা আছে এটা লাগে দিছে, তারে খাম্বা লাগে মারছে, তারে খাম্বা উঠে কাছে লাগে, ওই যে চিহ্নিত রয়ে গেছে। আমি এসে দেখলাম যে ওইখানে সব শোয়ানো কয়েকজন, আর ওই পুলিশ আসতেছে ওই দিক থেকে, আর কিসের ওই যে বাজারও গাড়ি গাছে লাগানো। দুর্ঘটনার পর সেখানে আসে পুলিশ। তবে ড্রাইভিং লাইসেন্স ছাড়া 16 বছরের কিশোর গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটালেও তাকে আটক করেনি, উল্টো মোটরসাইকেলে করে সরিয়ে দেয় নিরাপদ দূরত্বে। এ ঘটনায় আহতরা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। তবে গুরুতর অসুস্থ এসব ব্যক্তি সম্পর্কে মুখ খুলছে না গুলশান থানা পুলিশ। অভিযুক্ত কিশোর বড় এক ব্যবসায়ীর পুত্র আর সাবেক এক এমপির ভাতিজা হওয়াতেই যথাযথ ব্যবস্থা নিতে তাৎক্ষণিক অনীহা দেখায় পুলিশ। গণমাধ্যমে এমন খবর আসলেও এ ব্যাপারেও কথা বলতে রাজি নয় সংশ্লিষ্ট থানা। ঢাকা মহানগর পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, কারো কাছ থেকে অভিযোগ না পাওয়াতেই এ ঘটনায় মামলা হয়নি। এই ঘটনায় আমরা গাড়ি আটক করি এবং চালককে ধরি এবং চালকের লাইসেন্স না থাকার প্রেক্ষিতে আমরা মোটরযান আইনে তার বিরুদ্ধে একটি প্রসিকিউশন দাখিল করি। আমরা অপেক্ষা করছি যে যারা ভিকটিম তাদেরকে অভিযোগ করলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঘটনার পর বেপরোয়া গাড়ি চালক কিশোরকে ছেড়ে দিলেও পাজেরো গাড়িটি আটক করে আনা হয় গুলশান থানায়। তবে অপর গাড়ি ও তার চালক সম্পর্কে কোনো তথ্য নেই পুলিশের কাছে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে
ময়লা আবর্জনা মুক্ত সবুজ নগরী গড়তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু। সবার মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান মেয়র আনিসুলের। শারদীয় দুর্গোৎসবের পুরো দমে প্রস্তুতি চলছে খুলনা অঞ্চলে। আরাধ্য দেবীকে বরণ করে নিতে চলছে পূজা মণ্ডপ তৈরি ও মঞ্চসজ্জার কাজ। এবার আগে ভাগে দুর্গোৎসবের প্রস্তুতি শেষ হওয়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। দেবী আসছে, তাই দিনরাত চলছে প্রতিমা তৈরির কাজ। দেবীকে বরণ করতে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সব মন্দিরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। এর মধ্যে যশোরের কেশবপুর উপজেলার ভেরচির নিমতলার নাট মন্দিরে 700 প্রতিমা তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এক এক কালারের ডিজাইন করা আছে। মাটির প্রতিমা আরতি করবে, প্লাস মানে দর্শকের দিকে ঘুরে ঘুরে আর কি, এমন একটা আকর্ষণ। তারপরে গণেশের দুধ খাওয়ানো। দুর্গোৎসবকে সার্বজনীন করতে নিজেদের প্রস্তুতির কথা জানায় মন্দির কর্তৃপক্ষ। হিন্দুরা যতখানি মোটামুটি এই মন্দিরের প্রতি আমরা আন্তরিক, তার থেকে আমার এলাকার যে মুসলমান ভাইরা আছে তারা যথেষ্ট আমাকে সহযোগিতা। এমনকি আপনি দেখেন অনেক পিলারে মুসলমানদের নাম আছে। খুলনা রেঞ্জ পুলিশ সূত্রে জানা যায়, প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবে। তাদের ভলান্টিয়ার, আনসার এবং পুলিশের সমন্বয়ে নিরাপত্তা আমাদের থাকবে। আর দ্বিতীয়ত হলো পুজোর ষষ্ঠী থেকে একদম দশমী পর্যন্ত, বিসর্জন পর্যন্ত আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে। এবার খুলনা বিভাগের 10 জেলায় 4000-এরও বেশি স্থানে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে খুলনা মহানগরীর 110টি স্থান রয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এদিকে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিজিবির দক্ষিণ পূর্বাঞ্চলের আওতাভুক্ত এলাকা চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় আগামীকাল থেকে বিজিবি মোতায়েন করা হবে। বিকেলে সময় সংবাদকে কথা জানিয়েছেন বিজিবির দক্ষিণ পূর্বাঞ্চল জোনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম। আসন্ন এই দুর্গাপুজোর সময় যাতে কোনো ধরনের এই ধরনের অপচেষ্টা না হতে পারে তা প্রতিহতকরণের জন্য আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ আমাদের আওতাধীন প্রতিটি জেলাতেই মোতায়েন করা হবে। ইতিমধ্যে আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা সক্রিয় করেছি যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকানোর জন্য। কোথাও কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হলে আপনারা তৎক্ষণাৎ আমাদের পুলিশ কন্ট্রোল রুম অথবা আমাদের বিজিবি কন্ট্রোল রুমে আপনারা আমাদেরকে জানাবেন, প্রতিহতকরণের নিমিত্তে যে কোনো ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে। ৭১-এর মুক্তিযুদ্ধে হত্যা, ধর্ষণ ও বর্বর নির্যাতন সহ যুদ্ধাপরাধ করায় জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম। এছাড়া এই দলটির বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরুও দাবি জানানো হয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে সেক্টর কমান্ডার্স ফোরামের ৪র্থ জাতীয় সম্মেলনে বক্তারা এ দাবি জানান। যে অপরাজনীতির ধ্বজা ধরে তারা ৩০ লাখ সূর্য সন্তানকে অকাতরে বিনা দ্বিধায় মেরে ফেলল। জামাত শিবিরের বিচার, এই অপরাজনীতি বন্ধ এবং পাকিস্তানে যে যুদ্ধাপরাধী আছে তাদের বিচার এইবার আমাদের নতুন লক্ষ্য হতে হবে। ইসলামের নামে বিভ্রান্ত করে নিপীড়ন, অত্যাচারে, ধর্ষণে সহযোগিতা করেছে তাদের সেই দলের বিচার আগে হওয়া উচিত ছিল। কারণ এই দল যতদিন থাকবে ততদিন আমাদের দেশ জঙ্গিবাদ থেকে মুক্তি হতে পারে না। ধর্মান্ধত মানলে চলবে না। ধর্ম আমাদের সকলের জন্য, সকলেই যেন যার যার ধর্ম পালন করতে পারে নির্বিঘ্নভাবে, সেটাও দেখতে হবে। ইভেন যিনি ধর্ম মানেনও না একেবারে, এই দেশটা কিন্তু তারও, এটাও খেয়াল রাখতে হবে। খুঁজে বের করতে হবে কোথায় কোথায় মুক্তিযুদ্ধের ভিতরে ঢুকে যুদ্ধ অপরাধীরা নিয়ন্ত্রণ করছে সমস্ত কাজকর্ম। ময়লা আবর্জনা মুক্ত সবুজ নগরী গড়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে বিজয় সরণি এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে কাজ শুরু করে সিটি কর্পোরেশন। তাদের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে সবুজ ঢাকা ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এ সময় ঢাকা সহ পুরো দেশকে আবর্জনা মুক্ত করতে সবার মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান মেয়র আনিসুল হক। সবাই সবুজ রঙের টি শার্ট পরে ব্যস্ত রাস্তা পরিষ্কারের কাজে। পলিথিন, চিপসের প্যাকেট কিংবা বোতল সব আবর্জনা এক জায়গায় করে নগরীকে সবুজ ঢাকা করার প্রচেষ্টায় সব সারথীদের।
যার নেতৃত্বে আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। মূলত ঢাকাকে ময়লা আবর্জনা মুক্ত বসবাসযোগ্য একটি শহর হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ সিটি কর্পোরেশনের, যার সাথে নিজেদের যুক্ত করেছেন সবুজ ঢাকা ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকশো স্বেচ্ছাসেবক। জুসের বোতল, চিপসের বোতল রাস্তায় যে কোনো সময় আমরা এটা খেয়ে ফেলে দিই, এটা কখনোই আমাদের উচিত না। আমরা এটা যে কোনো ডাস্টবিনে ফেলতে পারি, সাথে রাখতে পারি। রাস্তাঘাটে যে আবর্জনাগুলো মানে এগুলো তো আমরাই নোংরা করি আর কি, তো আমরা মনে করি যে আমরা যদি সবাই মিলে চাই আমরা অবশ্যই পারবো। মানুষকে সচেতন করার জন্য আমরা আজকে রাস্তায় সব ময়লাগুলো তারা ফেলছে, আমরা এখন পরিষ্কার করে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছি আর রাস্তায় ময়লা ফেলবেন না। সিটি কর্পোরেশন যদি আরো পর্যাপ্ত পরিমাণে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট করে দেয় তাহলে মনে হয় আমরা এই সমস্যা থেকে সম্ভব উত্তরণ করতে পারবো। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি যে এই ডাস্টবিনে ফেলতে হবে ময়লাগুলো, তাহলে মনে হয় ভালো হয়। সিঙ্গাপুরে আজকে কেউ থুতু ফেলে না, কারণ থুতু ফেললে জরিমানা দিতে হয়। আমাদের কিন্তু সেরকম কোনো মাথা ব্যথা নেই। এর আগে সকালে বিজয় সরণিতে বঙ্গবন্ধু নবথিরারের সামনে এই কার্যক্রম উদ্বোধন করে গ্রিন ঢাকা ক্লিন ঢাকা গড়তে নগরবাসীর সহায়তা চান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। মহাখালী থেকে শুরু করে একদম আইডিবি পর্যন্ত এই পর্যন্ত দেওয়ালের পাশে পাশে আমরা ক্রিপার লাগিয়ে দিয়েছি। ঢাকার যেসব ছাদগুলো আছে, ঢাকার বাড়ির যেসব বারান্দা আছে, সেই সব কিছুকে আমরা একটা মাস্টার প্ল্যানের আন্ডারে আনবো। আমরা হাতির ঝিলকে বাগান বানাবো, সেজন্য আমরা কর্পোরেশনের স্পেশাল সেল করছি। সবুজ ঢাকা গড়তে কার্যক্রমটি আগামী 5 বছর চলবে বলেও জানান আনিসুল হক। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় সুন্দরবন অভিমুখী রোড মার্চে পুলিশের সঙ্গে গণতান্ত্রিক বাম মোর্চার নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের লাঠিচার্জে বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক সহ 5 জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহরের ঢাকা রোড এলাকা থেকে একটি মিছিল বের করে বাম মোর্চার নেতাকর্মীরা। এতে পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এ সময় আহত 5 জনকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে মিছিলটি যশোর পৌঁছালে শহরের পালবাড়ি মোড় এলাকায় আবারও পুলিশের বাধার মুখে পড়ে। এছাড়া পুলিশি বাধায় ঝিনাইদহ ও মানিকগঞ্জেও পথসভা করতে পারেনি গণতান্ত্রিক বাম মোর্চা। সুন্দরবন ধ্বংস হলে পুরো বাংলাদেশ আক্রান্ত হবে, সারা বিশ্বের পরিবেশ আক্রান্ত হবে। আমরা মনে করি যে সুন্দরবন রক্ষার যে আন্দোলন, এই আন্দোলন ন্যায়সঙ্গত, গণতান্ত্রিক। আমাদের অধিকার আছে, কিন্তু এই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা এই অগণতান্ত্রিক সরকারের স্বৈরাচারী নীতির তীব্র নিন্দা। বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আলাদা কমিশন গঠনের সিদ্ধান্তকে এসব প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যরা স্বাগত জানালেও তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে মনে করছেন। তবে সরকার বলছে এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার জটিলতা কমবে। আর শিক্ষাবিদরা বলছেন এক্ষেত্রে নতুন কমিশনের স্বচ্ছতাও নিশ্চিত করতে হবে সরকারকে। শাফিন জাহিদের রিপোর্ট। দেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 30,000। মূলত এসব প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি অর্থাৎ গভর্নিং বডি পরিচালনা ও নিয়ন্ত্রণ করে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কার্যক্রম। আর এই প্রক্রিয়া নিয়ে প্রায়ই আর্থিক লেনদেনের অভিযোগ শোনা যায় অভিভাবক আর শিক্ষার্থীদের মুখে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন নামে গঠন করা হবে আলাদা শিক্ষক নিয়োগ কমিশন। আর এ কমিশনই করবে শিক্ষক নিবন্ধন, পরীক্ষা গ্রহণ ও পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম। স্বাধীন কমিশন করে এমন সিদ্ধান্তকে পরিচালনা পরিষদের সদস্যরা স্বাগত জানালেও তারা উদ্বিগ্ন তাদের স্বাধীনতা খর্ব হবে ভেবে। আমাদের স্বাধীনতার উপরে একটু হাত দেওয়া হলো, এটা আমরা মনক্ষুণ্ণই হয়েছে, আমাদের খর্বই হয়েছে আমাদের পাওয়া। কারণ একটা স্কুল কলেজের সরকার হলো গভর্নিং বডি। ভালো মেধাবী টিচাররা স্কুলে আসতে পারে না। এই জন্য আমি এই প্রজ্ঞাপন জারি করছি যে এটাকে আমি স্বাগত জানাই। তবে শিক্ষাবিদরা বলছেন বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটা কমিশন গঠন করার সিদ্ধান্ত সময় উপযোগী। তবে কমিশনের কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে সরকারকে। শিক্ষা ক্ষেত্রে আমার মনে হয় যে এরকম ধরনের এমন কোন স্কোপ রাখা উচিত নয় যেখানে আপনার ঘুষ দিয়ে কেউ শিক্ষকতায় আসবে। এটা দূর করার জন্য যদি আপনার অধিকার আমার খর্ব করতে হয়, আমার তাও খর্ব করতে হয়। কারণ কমিশনই যদি আপনার দুর্নীতি আরম্ভ করে যদি শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দেয়, তাহলে কিন্তু উদ্দেশ্য সফল হবে না। কমিশন গঠন করার আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন, পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা 2006-এ আনা হবে কিছু সংশোধন। এক হিসেব বলছে দেশে প্রতি বছর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হচ্ছে প্রায় 30,000। আর এই প্রক্রিয়া আলাদা কমিশন গঠনের মাধ্যমে যদি সম্পন্ন করা হয়, তাহলে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি মেধাসম্পন্ন জাতি গঠনে দেশ এগিয়ে যাবে আরও এক ধাপ। এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় আর শিক্ষাবিদরা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা।
ডিপ্লোমা প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। বিকেলে কর্মশালার সমাপনীতে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রকৌশলীদের মাঝে সনদ বিতরণ করা হয়। সনদ বিতরণ শেষে খাদ্যমন্ত্রী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডিপ্লোমা প্রকৌশলীরা। প্রশিক্ষণের এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ জীবনেও কাজে লাগবে। এ সময় খাদ্যমন্ত্রী আরও বলেন, বহুমাত্রিক উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি দেওয়া পূরণে সরকার যথেষ্ট আন্তরিক বলেও জানান তিনি। দুই সপ্তাহ আগে আফগানিস্তানের কুন্দুজে মার্কিন বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হাসপাতালটিতে মার্কিন যানবাহন ঢুকে প্রমাণ নষ্ট করেছে বলে অভিযোগ উঠেছে। এমএসএফ এর বরাতে শনিবার এই খবর জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। সংগঠনটি বলছে, আগে না জানিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ভারী অস্ত্র ও যানবাহন নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে। এতে হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ও প্রমাণ নষ্ট হয় বলে দাবি এমএসএফ এর। কুন্দুজের হাসপাতালটিতে বিমান হামলায় অন্তত 22 জন নিহত হন, যাদের মধ্যে 12 জনই হাসপাতালের চিকিৎসক ও কর্মী। মার্কিন সামরিক বাহিনী বলেছে, লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদের গোলা হাসপাতালটিতে আঘাত এনেছে। সমঝোতার ভিত্তিতে নয়, দেশ সেরা 6 আইকন ক্রিকেটারের দল নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে, এমনটাই জানিয়েছেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস। এছাড়াও নতুন করে প্রায় 20 জন বিদেশি ক্রিকেটার বিপিএল এ খেলতে আবেদন করেছে বলে জানান এই বোর্ড পরিচালক। তবে বিশ্বকাপ প্রস্তুতির কারণে বিপিএল এ খেলতে পারবে না অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটাররা। এটা এখনো কিছুই হয়নি, এটা লটারির মাধ্যমে হতে পারে। আইকনটা যার প্রথম নাম উঠে আসবে লটারিতে, সে হয়তো এ ক্যাটাগরি না নিয়ে যদি মনে করে পাস করে দিবে, সে বি ক্যাটাগরি থেকেও নিতে পারে। যেটা হচ্ছে কি 13 জন লোকাল প্লেয়ার এবং 12 জন বিদেশি, এই 25 জনের মধ্যে আপনাদের রাখতে হবে। ওয়েস্ট ইন্ডিজ থেকে কিছু প্লেয়ার আছে, ইংল্যান্ড থেকে কিছু প্লেয়ার আছে, নতুন কিছু নাম আসছে, তো ওদের নামগুলো ইনক্লুড করা হচ্ছে। তো এখন সোফার আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে প্রায় 150 ওভারসিজ প্লেয়ার তারা কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছে। সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ আছে, তো সবকিছু মিলিয়ে তাদের আন্ডার 19 প্লেয়ারকে বিপিএল এ রাখা হচ্ছে না। সন্ধ্যার সময়ের এই পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করতে মাওয়ায় প্রকল্প এলাকায় একসঙ্গে 70 সচিবের বৈঠক। একে অপরকে সহযোগিতার আশ্বাস বিভিন্ন মন্ত্রণালয়ের। পলাতক অপরাধীদের দেশে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর সরকার। সব দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না থাকায় নেওয়া হচ্ছে বিকল্প পন্থা। কূটনৈতিক তৎপরতা জোরদারের তাগিদ বিশেষজ্ঞদের। রাজধানীর গুলশানে 16 বছরের কিশোরের বেপরোয়া ড্রাইভিংয়ে 3 জন গুরুতর আহত হওয়ার ঘটনায় এখনো হয়নি মামলা। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা খোদ গুলশান থানা পুলিশের। আন্তর্জাতিক বাজারে কমলেও আপাতত দেশে জ্বালানি তেলের দাম কমছে না, আবারও জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। প্রসারিত করা হচ্ছে নবায়নযোগ্য বিদ্যুৎ খাতকে। এবং আরাধ্য দেবীকে বরণ করে নিতে চলছে ভিন্ন আঙ্গিকে পূজা মণ্ডপ তৈরি ও মঞ্চসজ্জার কাজ। নিরাপত্তায় চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় কাল থেকে নামছে বিজিবি। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।